আমি এটা বলছি না ব্যক্তিগতভাবে, আমি বলছি না তিনি যা বলেন বা তার বয়স হয়েছে এখন চাণক্য হওয়ার, কিন্তু তিনি মাঝে মধ্যে এমন সমস্ত কথা বলেন যা কিন্তু রাজনীতির বুড়ো ভামদেরও চমকে থাকে। বাম কংগ্রেস যত শক্তিশালী হোক না কেন এই মুহূর্তে ক্ষমতায় আসতে পারবে বলে আমার মনে হয় ঘোর বাম সমর্থকরা বা কট্টর বামপন্থীরাও ভাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, মোট যদি ভোট দেখেন সেক্ষেত্রে একটা বিরাট অংশের মানুষ তারা শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই ভোট দেয়, কিন্তু তা সত্ত্বেও এতগুলো আসন কেন পায়? অতি বামপন্থী থেকে শুরু করে আরএসএস, মানে দুটো ভিন্ন পথ। এরা হচ্ছে আরবান নকশাল, এরাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, সিপিএম নিপাত চাক, আবার আরএসএসও বলছেন মা দুর্গা আবির্ভূতা হয়েছে। আজকে যে মহিলা লক্ষ্মীর ভান্ডারে উপকৃত হচ্ছে সে কি জানে ভারতীয় জনতা পার্টি অন্নপূর্ণা দেবে কিনা? বাবা মা অন্য পার্টি করে, শাসক দল করে না বলে বোম ছুঁড়ে দিয়েছে, এত বড় অভিযোগ, মানুষ দেখছে সব। কিন্তু পরিবর্তন কি হবে 2026-এ? দেখুন, আমি বলছি না তাকে চাণক্য, আমি অনিল বিশ্বাস মুকুল রায়ের সঙ্গেও তার তুলনা করছি না, কিন্তু উড়িয়ে দিতে পারছি না তার যুক্তি। ভারতীয় জনতা পার্টিকে প্রমাণ করতে হবে তারা সত্যি এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দেখুন, রাজনীতি অনেকটা সাপ লুডুর মতো, কে কখন মই দিয়ে উঠবে আর কে কখন উঠে সাপের মুখে পড়ে আবার নিচে নেমে আসবে এটা কেউই বলতে পারে না। আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে এমন কিছু মানুষ, বিশেষ করে সাংবাদিক হিসেবে আমি বিভিন্ন সময়ে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি, খবরও করেছি, কখনো তাদের বিরুদ্ধে খবর করেছি, তারা অসন্তুষ্ট হয়েছেন, আবার কখনো কখনো তাদের কথা আমি স্বীকারও করেছি। তবে এসব রাজনীতিকরা কখনো তাদের কথা বললে, ভালো বললে কিছু বলেন না, খারাপ বললে রেড়ে করে ওঠে। যেমন ধরুন অনিল বিশ্বাস, তাকে একসময় বামেদের সময় বলা হতো চাণক্য। আলেবুদ্দিন স্ট্রিটে বসে ঠান্ডা মাথায় একেবারে তাপ উত্তাপবিহীনভাবে তিনি এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলতেন যা সেই সময় বাম জমানাতে, তখন মধ্য গগনে সূর্য, সেই সময় অনেক কিছু সামলে দিয়েছেন। যেমন ধরুন, অনিল বিশ্বাস যখন ছিলেন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রিত্ব পাবেন, অর্থাৎ কার কোন দফতর হবে, দফতর বন্টন খুব দ্রুত হয়ে গিয়েছিল। আবার যখন অনিল বিশ্বাস নেই তখন আপনাদের মনে আছে সে মিটিং চলছে তো চলছেই, কিছুতেই দফতর বন্টন হচ্ছে না। এই ছিল অনিল বিশ্বাস। অথবা ধরুন মুকুল রায়, অনেকে বলেন যে তাকে হয়তো একটু বাড়িয়ে বলা হয়, কিন্তু আমি তো অস্বীকার করতে পারবো না। মুকুল রায় আমাকে 2018-তে যে কথা বলেছিলেন, পরবর্তীকালে আমি দেখেছি লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অপ্রত্যাশিত উত্থান, একেবারে প্রায় কাছাকাছি তিনি মিলিয়ে দিয়েছিলেন। কাছাকাছি কেন বলবো, একেবারেই মিলিয়ে দিয়েছিলেন। অনেকে এই লোকটাকেও চাণক্য বলতেন, আবার অনেকে বলেন যে না, এগুলো সবই প্রচার। আজকে আমি এক তরুণ যুবকের কথা বলবো। দেখুন, বিভিন্ন সময় তার সঙ্গে আমার বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে ঠোকাঠুকি লেগেই গিয়েছে। আমি এটা বলছি না ব্যক্তিগতভাবে, আমি বলছি না তিনি যা বলেন বা তার বয়স হয়েছে এখন চাণক্য হওয়ার, কিন্তু তিনি মাঝে মধ্যে এমন সমস্ত কথা বলেন যা কিন্তু রাজনীতির বুড়ো ভামদেরও চমকে দেয়। আমি তার প্রসঙ্গে আসব, তার ব্যক্তিগত স্তুতির জন্য আসবো না, তার কারণ তার সঙ্গে বিভিন্ন সময় আমারও বিভিন্ন বাকযুদ্ধে আমাদেরও লড়াই হয়, এবং আমি কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দিকে ঘেঁষে নেই, আপনারা জানেন। কিন্তু যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে। কালীগঞ্জের উপনির্বাচন, অর্থাৎ বিধানসভা উপনির্বাচনের ফলাফল, এবং সেই ফলাফল নিয়ে বিস্তর জল্পনা কল্পনা হচ্ছে। আমি আগেও এপিসোডে বলেছি, এখনও বলছি, কোনো উপনির্বাচনের ফলাফল দেখে বা একটি আসনের ফলাফল দেখে সামগ্রিকভাবে গোটা বাংলা 294টি আসনের ফলাফল বা প্রবণতা বলতে যাওয়া মানে মূর্খামি। কিন্তু তা সত্ত্বেও আপনারা তো দেখছেন বেশ কয়েক বছর ধরে
যে সমস্ত সমীক্ষা হয়, নির্বাচনের সমীক্ষা হয়, সে সমস্ত সমীক্ষা তো মিলছেই না। সুতরাং আমাদের হাতে যে প্রাপ্ত যে ভোটের অঙ্কটা পাচ্ছি, অর্থাৎ আমরা কালীগঞ্জের উপনির্বাচনে কে কত ভোট পেল, কে কত শতাংশ ভোট পেল, সেখান থেকে কিছুটা হলেও আমরা কিছু রসদ পেতে পারি। তার কারণ ওই স্যাম্পলিং করে, প্রচুর পরিমাণের স্যাম্পলিং করে, দারুণভাবে প্রচার করে অবশেষে তো সেই লবডঙ্কা। তার থেকে অন্তত একটি জায়গার প্রাপ্ত যে ভোট, কে কত ভোট পেয়েছে, কোন দিকে প্রবণতা হয়েছে, তা ভাবা অনেক সোজা। কিন্তু আবার বলছি, 294টি আসনেই এই জনবিন্যাস নেই, 294টি আসনে একই রকম ইস্যুতে লড়াই হয় না, 294টি আসনে প্রার্থী একই রকম হয় না। সুতরাং আমরা এখান থেকে কি পাবো, সেটা হচ্ছে ওই হাঁসের মতো, বুঝতে পারছেন তো? মানে আপনাকে জলটাকে ফেলে দিতে হবে, শুধু দুধটাকে শুষে নিতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি প্রবণতা বুঝতে পারি। দেখুন, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে শক্তিশালী। তৃণমূল কংগ্রেস জনবিন্যাসের ফলে হোক, মেরুকরণের ফলে হোক, একটা বিরাট অংশের ভোট তারা পেয়ে যান। আবার আমরা জানি যারা বেনিফিশিয়ারি, অর্থাৎ যারা উপভোক্তা, অর্থাৎ বিভিন্ন প্রকল্পে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, সেটা স্বাস্থ্যসাথী হতে পারে, সেটা কন্যাশ্রী প্রকল্প হতে পারে, যুবশ্রী হতে পারে, বিভিন্ন প্রকল্পে যারা সুফল পাচ্ছেন তারাও ভোট দিচ্ছেন। কিন্তু তাই বলে একবারও ভাববেন না যে এ রাজ্যের সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। তার কারণ ভোটের সেরা ফলাফল অনুযায়ী অর্ধেকের কিঞ্চিত বেশি মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মোট যদি ভোট দেখেন, সেক্ষেত্রে একটা বিরাট অংশের মানুষ তারা শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই ভোট দেন। কিন্তু তা সত্ত্বেও এতগুলো আসন কেন পায়? তার কারণ বিরোধীদের ভোট যত ভাগ হবে, শাসকের তত সুবিধা হবে। এটা খুব ছোটদের পাটিগণিত রাজনীতিতে সবাই জানে। এখন প্রশ্ন হচ্ছে, বাম কংগ্রেস যত শক্তিশালী হোক না কেন, এই মুহূর্তে ক্ষমতায় আসতে পারবে বলে আমার মনে হয় ঘোর বাম সমর্থকরাও বা কট্টর বামপন্থীরাও ভাবেন না। আবার অন্যদিকে এই মুহূর্তে যে অবস্থা, ভারতীয় জনতা পার্টি জানে যদি তৃণমূল কংগ্রেসের বিরোধী ভোট ভাগ হয়ে যায়, তাহলে ভারতীয় জনতা পার্টির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এবং যত ভোট ভাগ হবে ভারতীয় জনতা পার্টি এবং আরেকদিকে বাম কংগ্রেসের, তত সুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। দেখুন, আমাদের রাজ্যে না এটা ঢেকির মতো, আস্তে 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 করে, যতক্ষণ না ওই সিসর মতো, যতক্ষণ না পুরোপুরি একদিকে হেলছে, ততক্ষণ অন্য কেউ উঠবে না। এবার আপনারা বলতে পারেন, 2011 সালে তাহলে বামেদের যখন ঘোর মানে মধ্য গগনে সূর্য, সেই সময় এলো কী করে? দেখুন, কতগুলো প্রবণতা ছিল। প্রথমত হচ্ছে, বামেরাই স্লোগান দিয়েছিল গণসংগঠন আর গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা। কেন দিয়েছিল তার কারণ আপনাকে গত শতকের 7-এর দশকের বা 6-এর দশকে ফিরে যেতে হবে। কি হয়েছিল? 1950 সালের পর থেকে একটা বামপন্থার ব্যাপার তো ছিলই, এবং এটা তো আপনাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। 1947 এবং তার আগে 1946 থেকে 47 ভাতৃঘাতী হানাহানি দাঙ্গার ফলে বামেরা কিন্তু ধীরে ধীরে তাদের শিবিরকে মজবুত করেছিল। ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা আসছেন, ভিটে ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে, স্মৃতি ভিটে সব কিছু ছেড়ে আসছে, এবং এসে তো তাদের চরমভাবে হিন্দুত্বের প্রতি তাদের শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, রাজনৈতিকভাবে তাদের তো একটা হিন্দু প্রীতি থাকা উচিত ছিল। কিন্তু আমরা কি দেখলাম? উদ্বাস্তু আন্দোলনটা বামেরা প্রায় হাইজ্যাক করে নিল। এবং এটা তো স্বীকার করতেই হবে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মানুষ, তার যে শূন্যতা, সেই শূন্যতা গ্রাস করেছিল, এবং বামপন্থীরা বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় উদ্বাস্তুদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এবং এটা তো ঠিক কথা, বাংলা একটা অভূতপূর্ব জায়গায় গিয়ে পৌঁছেছিল, এবং সেখানে ঋত্বিক কুমার ঘটকের ছবি বলুন, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বলুন, বা কালজয়ী অন্যান্য সাহিত্য চলচ্চিত্র বলুন, গানে বলুন, সেটা হেমাঙ্গ বিশ্বাসের গান হতে পারে, সলিল চৌধুরীর গান হতে পারে, একটা বামপন্থার আবরণ তৈরি হয়েছিল। তারপর কি হলো?
তারপর 6-এর দশক, 7-এর দশক, তার একেবারে মানে 77 সাল পর্যন্ত বামেরা বিভিন্ন গণসংগঠন, গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে পৌঁছেছিল এবং সেই সময় কমিউনিস্ট পার্টির মানুষ আলাদা চোখে দেখত। কিন্তু তারপর অতি বিপ্লবী তৈরি হলো, নকশালরা এলো, আরও বড় স্বপ্ন দেখতে শুরু করলো, কিন্তু একটা বিরাট বিপর্যয়ে পড়ল তারা। তার কারণ চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এসব স্লোগান বাংলার মানুষ নেয়নি। কিন্তু যবে থেকে কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম এবং বামেরা যখন থেকে সংসদীয় রাজনীতিতে কংগ্রেসের বিরোধিতা এবং বিভিন্ন জায়গায়, মানে সেটা কৃষিক্ষেত্রে হতে পারে, কৃষকদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে, মহিলাদের মধ্যে, ওই গণতান্ত্রিক মহিলা সমিতি, এইদিকে ছাত্র যুব সংগঠন, সমস্ত কিছু, এমনকি শিল্পীদের নিয়েও যে কাজকর্ম করে গণসংগঠন করে তারা কিন্তু কংগ্রেসের ভিত নড়িয়ে নিল। এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো দাপুটের নেতা, ওই রকম ব্যারিস্টার, এবং বিধানচন্দ্র রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত কংগ্রেসের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এই গণ আন্দোলনের চাপে পড়ে গোটা বাংলা লাল হয়ে গেল। তারপর তো 10 বছর জমিয়ে কাজ হলো, ভূমি সংস্কার আন্দোলন হলো একের পর এক বিভিন্ন জায়গায়। এই যে আজকে যারা স্কুলের শিক্ষক রয়েছে দেখেছেন, তার আগে তাদের কি কাঠামো ছিল? কংগ্রেস আমলে স্কুলের শিক্ষকদের বিশেষ করে বিভিন্ন জায়গায় খুব খারাপ অবস্থা ছিল, বামেরা করলো। করতে 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 একটা সময় বামেরা বুঝলো যে এইভাবে ক্ষমতায় থাকতে থাকতে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যাচ্ছে। এবার এটা তো অস্বীকার করার জায়গা নেই, এসএসসি তৈরি করেছিলেন বামেরাই, তার কারণ যাতে স্থানীয় নেতারা যাতে স্কুল শিক্ষকের চাকরি বা বিভিন্ন জায়গায় চাকরিতে কোনো রকম বেআইনি কাজ না করতে পারে, একটা কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা হয়েছিল। কিন্তু মুশকিল হলো, যে কথা শুরু করেছিলাম, ধীরে ধীরে চাণক্যরা আর থাকলো না, সবাই নিজেদের চাণক্য মনে করলো। এবং সেই কারণে দেখবেন অনিল বিশ্বাসের মৃত্যুর পর একেবারে নদীর পাড় যখন ভাঙে, একের পর এক ভাঙতে শুরু করলো। এবং নন্দীগ্রাম এবং সিঙ্গুর, ওইদিকে ডুয়ার্স এবং পাহাড়ের ওপরে চতুর্দিকে জঙ্গলমহলে, সাংবাদিক হিসেবে আমি দেখেছি যে মাইলের পর মাইল জঙ্গলমহলে পুলিশ কিছু করতে পারছে না। পার্টির সেখানে যারা পরিচিত, যারা নির্ভীক এবং অবশ্যই সৎ মানুষ হিসেবে পরিচিত, তারাও মাওবাদীদের হাতে সেই সময় মৃত্যুবরণ হয়েছিল, মানে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিলেন। তার কারণ পার্টি কিছু করতে পারছেন না। বুদ্ধবাবু বসে আছেন রাইটার্স বিল্ডিংয়ে, একেবারে রাইটার্স বিল্ডিংয়ে বসে আছে, সাদা ধুতি পাঞ্জাবি পরে, চিন্তিত মুখে, কিন্তু রক্তে লাল হয়ে যাচ্ছে জঙ্গলমহল। ওইদিকে গোটা ডুয়ার্সে, একদিকে যখন বামেরা ডুয়ার্সে অত্যন্ত জনপ্রিয় ছিল, ডুয়ার্সে ঢুকতে পারছে না। পাহাড়ের ওপর তো ছেড়েই দিলাম, আমি নিজে দেখেছি সীতারাম ইয়েচুরি, অশোক ভট্টাচার্য পাহাড়ের ওপরে উঠতে পারছেন না। বিজন বাড়িতে আমি নিজে দেখেছি, সেখানে শিলিগুড়ি থেকে কেউ যেতে ভয় পাচ্ছে। কিন্তু সেই সময় কি হয়েছিল? দুটি ঘটনা ঘটেছিল। 2009 সালের লোকসভা নির্বাচনের পর প্রতিমন্ত্রীদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নিজে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী, রেলমন্ত্রী, তিনি কার্যত একটা প্যারালাল অর্থাৎ সমান্তরাল সরকার চালিয়েছিলেন। মানুষ বুঝেছিলেন যে কেন্দ্রের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ছটি, যাকে হাফ প্যান্ট মন্ত্রী বলে, অর্থাৎ প্রতিমন্ত্রী দিয়ে তিনি প্যারালাল সরকার চালিয়েছিলেন। সে দাপুট তো আমরা দেখেছি। আবার কি হয়েছিল? সমস্ত শক্তি, বামেদের বিরুদ্ধে সমস্ত শক্তি, এমনকি বামপন্থীদের বিরুদ্ধে ছোট ছোট শরিকদের যে ক্ষোভ আছে, তারও সিপিএমের বিরুদ্ধে, অর্থাৎ বড় বিগ ব্রাদার যে অ্যাটিটিউড ছিল, অর্থাৎ বড় ভাই আমার কথা শুনতে হবে, তার বিরুদ্ধে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে, পেছনে পেছনে তাদের মধ্যে অনেকেই কিন্তু তারা নরম হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এছাড়া দেখুন অতি বামপন্থীদের দেখুন, মাওবাদীদের দেখুন। কিষাণজি তো সরাসরি বলতেন কাকে ভোট দিতে হবে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবং অতি বামপন্থী থেকে শুরু করে আরএসএস, মানে দুটো ভিন্ন পথ। এরা হচ্ছে আরবান নকশাল, এরাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, সিপিএম নিপাত চা। আবার আরএসএসও বলছেন মা দুর্গা আবির্ভূতা হয়েছেন। অর্থাৎ সমস্ত শক্তি একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছিল। সিপিএম তার বিরাট সংগঠন দিয়েও পারেনি, অর্থাৎ বাদ দিয়েও সেই স্রোতকে আটকাতে পারেনি। আর সেই সময় পরিবর্তন হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে 2026-এ 21-এ স্লোগান দিয়েছে, 2026-এ কি হবে? সেই সময়টা কি চলে এসেছে? আমরা কি সেটা দেখতে পাচ্ছি? কেন্দ্রে তো বছরের পর বছর 11 বছর ভারতীয় জনতা পার্টির সরকার আছে। এখান থেকে তো নির্বাচিত করে আমরা পাঠিয়েছিলাম, 2019-এ তো আমরা পাঠিয়েছিলাম, কিন্তু কি হয়েছে? সত্যি কি সেই প্যারালাল বা সমান্তরাল সরকার, মানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা আর একজন পূর্ণমন্ত্রী দিয়ে একটা সরকার চালাতে পেরেছে? আজকে যে মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের উপকৃত হচ্ছে, সে কি জানে ভারতীয় জনতা পার্টি অন্নপূর্ণা দেবে কিনা? যতই মুখে বলুন, মানুষ না পেলে বিশ্বাস করে না। ঠিক সেই জিনিসটা হচ্ছে। আজকে মানছি এসএসসিতে দুর্নীতি হয়েছে, মানছি এরকম হাজারো দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, সিন্ডিকেট রাজ হয়েছে। ওই তো জয়ন্ত দেখেছেন তো, আবার উত্তরবঙ্গতেও রয়েছে বিভিন্ন জায়গায় যুবনেতা হিসেবে একেবারে ওই যে কথা বলতেন বিরোধী দলনেতা, লাল চুল কানে দুল, রয়েছে তো, এরা রয়েছে, এদের ত্রাস চলছে। দেখুন না, কালীগঞ্জে বাবা মা অন্য পার্টি করে, শাসক দল করে না বলে বোম ছুঁড়ে দিয়েছে। এত বড় অভিযোগ, এত বড় অভিযোগ, মানুষ দেখছে সব। কিন্তু পরিবর্তন কি হবে 2026-এ? কি মনে হয়? কি বলছে এই পরিসংখ্যান? এই পরিসংখ্যান কি বলছে? আমি চাণক্যের কথা কেন বলছিলাম সেটা একটু বাদেই বুঝবেন, তার আগে আপনাদের একটু বলে দিই যে প্রাপ্ত ভোট নাসিরুদ্দিন আহমেদ লাল, প্রাপ্ত ভোট ছিল বেশি, অবশ্যই ভোট পড়েছিল বেশি তাই, কিন্তু 53.35 অর্থাৎ 53.35% ভোট তিনি পেয়েছিলেন। আর ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 30.91%। খুব গুরুত্বপূর্ণ, জনবিন্যাসটা বুঝতে হবে, কালীগঞ্জের জনবিন্যাসটা বুঝতে হবে। সেখানে দাঁড়িয়ে 30.91% ভোট পেয়েছে। এবার ভোট প্রাপ্ত ভোটের সংখ্যা কম, কিন্তু শতাংশে তার মেয়ে আলিফা আহমেদ তিনি পেয়েছেন 55.15% ভোট, অর্থাৎ বেড়েছে। আর ভারতীয় জনতা পার্টির ভোট সে সময় ছিল 30.91%, মানে 31%-র কাছাকাছি। এবার কি হচ্ছে 28.29%। মানে আপনি যদি 28.29 হয়, তাহলে আমরা এটাকে ধরব 28। কেন? তার কারণ 5-এর যদি কম হয় তাহলে আমরা এই সংখ্যাটা নেব। তার মানে মধ্যা বিষয়টা কি দাঁড়ালো? যদি আমরা স্ট্যাটিস্টিক্সের নিয়ম পরিসংখ্যান যদি ধরি, তাহলে 28.29-কে আমরা ধরব 28। না, এর মধ্যে কোনো জল নেই। যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক, আপনারা ভাববেন না আমি কোনো জল মেশাচ্ছি। আমি তৃণমূল কংগ্রেসকে মহান্বিত করার জন্য জল মেশাচ্ছি না। আপনারা একেবারে যে কোনো সহজ সরল বই খুলে দেখে নিন। 28.28 মানে 0.28-কে বা 29-কে আমি ধরবো 28, যেহেতু 5-এর কম আছে, এবং 30.91-কে আমি ধরবো 31%। তাহলে কি দাঁড়াচ্ছে? 28 হয়ে গেছে কমে 31, কমে হয়ে গেল 28, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে। বামেদের ক্ষেত্রে কি হলো? আগের বার বামেদের, সেবারও কংগ্রেস জোট প্রার্থী ছিল, তারা পেয়েছিল 11.98, অর্থাৎ 12%, যেহেতু 0.98, তাহলে পরিসংখ্যান অনুযায়ী 12%। এইবার তাদের ভোট বেড়ে কত হয়েছে? 15.21, 15.28। আমি যেহেতু 2 রয়েছে, বাম সমর্থকরা, কংগ্রেস সমর্থকরা রাগ করবেন না, কোনো জল মেশাচ্ছি না, ওই একই নিয়ম। 15.21 অর্থাৎ 15%, অর্থাৎ 3% গেইন হয়েছে বা 3% বেড়েছে। আবার এদেরও 28 থেকে 31, 3। তাহলে মোদ্দা কথা হচ্ছে কার কার বেড়েছে 3%? বেড়েছে বাম কংগ্রেস জোটের, আর বেড়েছে তৃণমূল কংগ্রেসের। না, এর মানে ভারতীয় জনতা পার্টি শেষ হয়ে গেল, দ্বিতীয় স্থানের কোনো মানে নেই, আমি বলছি না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে বাড়েনি। 3% বাম কংগ্রেসের ভোট বেড়েছে কালীগঞ্জে, আবার 3% ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসে।
এর থেকে আমি এবার আসব যে অনেকেই বলছেন, দেখুন আমি বলছি না তাকে চাণক্য, আমি অনিল বিশ্বাস মুকুল রায়ের সঙ্গেও তার তুলনা করছি না, কিন্তু উড়িয়ে দিতে পারছি না তার যুক্তি। এবং এই ছেলেটি আপনারা সবাই তাকে চেনেন, আমার অনুষ্ঠানেও দেখেছেন, টিভিতে দেখেন, দেবাংশু। দেখুন দেবাংশু এখনো পর্যন্ত সংসদীয় রাজনীতিতে পরীক্ষিত নয়। অভিজিৎ বাবুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিন্তু জিততে পারেননি। সংসদীয় রাজনীতিতে এখনো পরীক্ষিত নয়। কিন্তু দেবাংশুকে আমরা 2021-এ কি দেখেছি, বা 2019-এ যখন তৃণমূল কংগ্রেসের খারাপ সময়, সেই সময় থেকেই তৃণমূল কংগ্রেসটা করছে। এবং 2021-এ তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, তিনি তার মতো করে বলেছিলেন, তখন আমরা তাকে সামাজিক মাধ্যমে দেখেছি। তিনি একটা কথা বলেছেন, আমরা কিন্তু উড়িয়ে দিতে পারবো না। তিনি দেবাংশু ভট্টাচার্য কি বলছেন, শুভেন্দু অধিকারী সকাল থেকে বলছেন কালীগঞ্জের 70 থেকে 80% হিন্দুরা নাকি ভোট দেবেন, কিন্তু অঙ্ক কি বলছে, কালীগঞ্জে প্রায় 1,08,000 হিন্দু ভোট, 23 রাউন্ড গণনা শেষে বিজেপির মোট ভোট পেয়েছে 52,424। এখন যদি ধরে নি বিজেপির প্রাপ্ত ভোটের পুরোটাই হিন্দুদের, তার মানে 48% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, বাকি 52%-র অধিকাংশটাই তাহলে তৃণমূল কংগ্রেস এবং কিছুটা কংগ্রেস পেয়েছে। সাংঘাতিক কথা। তাহলে কি অবস্থা? এই যে বাঙালি হিন্দু বলা হচ্ছে, মুর্শিদাবাদ থেকে মালদা, বিভিন্ন জায়গায় পশ্চিম বাংলায় নাকি সাংঘাতিক খারাপ অবস্থায় আছে। বিবেক অগ্নিহোত্রী ছবি করছে বেঙ্গল ফাইলস, তিনি বলছেন বাংলা আগামী যুগে কাশ্মীর হয়ে যাবে। ইসলামিক সন্ত্রাসবাদীরা নাকি ঘাঁটি গেড়েছে আমাদের পশ্চিম বাংলায়, বাঙালি হিন্দু শেষ। তাহলে তার প্রতিফলন এরকম হলো কেন? এর জবাবটা কে দেবে? শেষ বিধানসভা এবং লোকসভার মতোই আবারও বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। 2021-এ 200 বলে 77 হোক, 2024-এ 35 বলে 12 পাওয়া হোক, কিংবা এবার হিন্দুদের 75% সমর্থন আদায় করে 50-এর নিচে আটকে যাওয়ার ব্যাপারেই হোক, শুভেন্দু অধিকারীকে বুঝতে হবে, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতবার অভিধানের খারাপতম শব্দটি ব্যবহার করে কটূক্তি করবেন, মানুষ ততবারই আপনাকে কড়ায় গণ্ডায় তার হিসেব বুঝিয়ে দেবে। এটা রাজনৈতিক বক্তব্য, আমি এই বক্তব্যের মধ্যে যাচ্ছি না, কিন্তু এই পরিসংখ্যানটাকে তো অস্বীকার করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি, দেখুন নদিয়া বলুন, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, একাধিক জায়গায় একাধিক ঘটনা ঘটছে বা ঘটেছে, এরকম প্রচার করছে ভারতীয় জনতা পার্টি। এবং সেখানকার কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কারভাবে যতবার আসছেন তারা বলছেন যে বাংলা কাশ্মীরের মতো হয়ে যাচ্ছে, বাঙালি হিন্দুর অস্তিত্ব বিপন্ন। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাঙালি হিন্দুরা ভারতীয় জনতা পার্টিকে তাহলে বিশ্বাস করছে না, এই হিসেব মোতাবেক তো বিশ্বাস করছে না। এবং দেখুন আমি ভেবেচিন্তেও এর উল্টো দিকের যুক্তিটা এখনো দেখতে পাইনি কেউ খুব গ্রহণযোগ্য যুক্তি দিয়েছে। তাহলে বাঙালি হিন্দুরা কি ভারতীয় জনতা পার্টিকে সন্দেহ করছে? বাঙালি হিন্দুরা কি তাহলে সর্বতোভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে না? দেখুন সর্বতোভাবে কখনোই দেবে না, তার কারণ তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় আছে এবং তৃণমূল কংগ্রেস অনেক বেনিফিশিয়ারি তৈরি করেছে, এবং সেই বেনিফিশিয়ারির মধ্যে তো হিন্দু মুসলমান সবাই আছেন, খ্রিস্টান। তাহলে কি হচ্ছে, কোথায় তাহলে ভুলটা হচ্ছে, ফারাকটা থেকে যাচ্ছে? অনেকে বলছেন যে আসলে বঙ্গ বিজেপির মধ্যে যতই এ জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলুক, আমি আগেই বলেছি আপনাদের যে আমাদের রাজ্যের অর্ধেকের বেশি শতাংশ মানুষ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। তাহলে তো তৃণমূল কংগ্রেস 50%-এর বেশি ভোট পেত। তাহলে এতগুলো মানুষের ভোট ভাগ হয়ে যাচ্ছে, এবং এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ভোট, সেই ভোট ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করবে কি করে? লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, বহিরাগত থিওরি বা তত্ত্ব দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বারবার আক্রমণ করে তৃণমূল কংগ্রেস। অথচ বহরমপুরের যিনি প্রার্থী, বা ধরুন কীর্তি আজাদ, এরা তো আর পশ্চিমবাংলার লোক নয়, তাতে কোনো অসুবিধা হয় না। আসলে এসব কিচ্ছু নয়।
মানুষ বুঝে উঠতে পারছে না ভারতীয় জনতা পার্টি আদৌ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে কিনা। কংগ্রেস এবং বামেরা বারবার সেটিং থিওরি বলছে, মানুষ চোখের সামনে তো দেখতে পাচ্ছে যে ভাইপো ভাইপো বলে বাজার গরম করে দিচ্ছে, অথচ সেই ভাইপোকেই দেখা যাচ্ছে তিনি অপারেশন সিন্দুরের জন্য গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, ভারত সরকারই পাঠাচ্ছে। তাহলে কাজে আর কথায় তো মিল হচ্ছে না। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি, সিপিএম কংগ্রেসও গড়ে তুলতে পারেনি, এবং তোলাটাও অসম্ভব। এবং মুখে খুব বলে দেওয়ার সুবিধা যে বিরোধী রাজনীতিতে বিরোধিতা করা, এটাও মুখে সোজা বলা। মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার আমরা দেখেছি বাম আমলে কি করে তার কর্মীরা মার খেয়েছেন, অর্থাৎ বামের যখন মধ্য গগনে। তাহলে এত কিছু হওয়ার পরেও এ রাজ্যের প্রধান বিরোধী দল তার কথা এবং কাজে মিল নেই, এবং কোথাও যেন বাম কংগ্রেসকে দূরে সরিয়ে নিজেরা দ্বিতীয় জায়গায় থাকতে চায়, যাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে, এমন তত্ত্বটাই মানুষের মনে গেঁথে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বঙ্গ বিজেপি, কেউ বলছে দুধারায় বিভক্ত, কেউ তিন ধারায় বিভক্ত, আমি তার মধ্যে যাচ্ছি না। বঙ্গ বিজেপিকে দিয়ে নয়, কেন্দ্রীয় বিজেপি যতক্ষণ না এ রাজ্যে এমন কিছু করছে যাতে তাদের সাচ্চা তৃণমূল বিরোধী মনে হয়, ততক্ষণ বাংলার যে মানুষেরা শাসকের বিরুদ্ধে ভোট দেয় তারা কেউ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না। কারণ ভারতীয় জনতা পার্টিকে প্রমাণ করতে হবে তারা সত্যি এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমি দেবাংশুর কথা এই কারণে বললাম, এই তরুণ ছেলেটি, আমি এখনই বলছি না সে রাজনীতির চাণক্য, আমি এখনই মুকুল রায় বা অনিল বিশ্বাসের সঙ্গে তুলনা করছি না, বা আমি এখনই মুকুল রায়কে অনিল বিশ্বাসের পর্যায়ে ফেলছি না, কিন্তু এই ছেলেটি যে তত্ত্ব দিয়েছে এবং যে তথ্য তুলে ধরেছে তা নস্যাৎ করার মতো পরিসংখ্যান কিন্তু এখনো তার বিরোধীরা হাজির করতে পারেননি। এবং আমি আপনাদের যে কথা বললাম, গণ আন্দোলন নয়, গণ আন্দোলন করতে পারবে না, সেই জায়গা নেই, সেই কর্মী নেই। সাধারণত কর্মীরা বুথে বুথে আন্দোলন করবে, সে কর্মী নেই। তাহলে ভারতীয় জনতা পার্টি কিসের পুঁজিতে 2026-এ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে, সেটা আগে পরিষ্কার করতে হবে। এবং বিশ্বাস করুন, এটা বঙ্গ বিজেপির হাতে নেই। এই প্রমাণের দায়িত্ব কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। সত্যি কি করবে? সত্যি কি বিরাট একটা পরিবর্তন আসছে? সত্যি কি কালীগঞ্জের যে শতাংশের হিসেব দিলাম, সে শতাংশের হিসেবকে মিথ্যে প্রমাণ করতে পারবে? আপনারা আপনাদের মতামত জানাবেন, অবশ্যই কমেন্ট লিখবেন। জয় হিন্দ।